আর শুরুতে কাঁথির দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ অমিত শাহর সভা আর সেই সভার পরেই উত্তপ্ত কাঁথি, ধুন্ধুমার কাণ্ড কাঁথিতে, কারণ সেখানে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের বাস, বাইক, ট্রেকারে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সংঘর্ষে আহত হয়েছেন 2 জন পুলিশ কর্মী সহ 14 জন, 7 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুপক্ষেরই 14 জন রয়েছেন এরকমটা খবর মিলেছে এবং 7 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। এবং সভার পরে কিন্তু এক এক করে এই সংঘর্ষের ছবি ধরা পড়ে এবং অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। অমিত শাহর সভা ছিল আজ, সেই সভা শেষেই রীতিমতো উত্তপ্ত কাঁথি এবং সেখানে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, ঘটনাটা কিভাবে ঘটলো, সংঘর্ষের কারণ কি ছিল? সভা শেষ হয়েছে নির্বিঘ্নে, তারপরে যখন সমাবেশ শেষ করে বিজেপি সমর্থকরা তাদের গাড়িতে উঠতে যায়, তখনই তারা দেখে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে এবং সেই দেখার পরই কিন্তু গোটা এলাকা একটা বলা যায় যে একটা প্যানিক সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু খবর আছে যে তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর এবং আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। অর্থাৎ একদিকে এই যে ঘটনা, পার্টি অফিস পোড়ানোর ঘটনা, তা সেই ঘটনা জানাজানি হওয়ার পর তৃণমূল নেতৃত্ব বা কর্মীরা যখন উত্তেজিত হয়ে উঠেছিলেন, তারা যখন উত্তেজিত, অন্যদিকে যখন তাদের গাড়ি ভাঙা দেখে বিজেপি কর্মীরা উত্তেজিত। এই যে দুটি কারণ, তারপর পরই মার পাল্টা মার চলতে থাকে, রাস্তায় গাড়ি অবরোধ, গাড়িতে একাধিক গাড়িতে ভাঙচুর চলতে থাকে। মারামারির ঘটনা যখন থামাতে যায় পুলিশ, তখনই কিন্তু পুলিশকে মারধর করা হয়, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়, জিপে আগুন মোটর বাইকে আগুন লাগানো হয় এবং এই যে আগুন লাগানো, ভাঙচুর, এগুলো কিন্তু অবাধেই চলতে থাকে এবং কাঁথি শহর ঘেঁষা, যে শহরের উপর দিয়ে চলে যাওয়া জাতীয় সড়ক, দীঘা নন্দকুমার জাতীয় সড়ক পুরো অবরুদ্ধ হয়ে যায় এবং সেই অবরোধ হঠাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। তোমাকে আগেই জানিয়েছি, পুলিশকে কিন্তু আক্রান্ত হতে হয় এবং পুলিশ কর্মীকে 2 জনকে এখন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যায়? পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে থমথমে রয়েছে, একটা চাপা উত্তেজনা রয়েছে। তৃণমূল এখানে তাদের শক্ত ঘাঁটিতে এত বড় ঘটনা ঘটার পর তৃণমূল কিন্তু গোটা এলাকায় তাদের স্বেচ্ছাসেবক নামিয়ে দেওয়ার পর পরিস্থিতি নজরে রাখছে। যেমন পুলিশ, তেমন কিন্তু তাদের এই যে হাঁটা চলা, সবটা মিলে কিন্তু দেখা যাচ্ছে একটা চাপা উত্তেজনার মধ্যেই কিন্তু কাঁথি রয়েছে। পুলিশের টহলদারি কিন্তু বেরিয়েছে কাঁথি শহর এবং জাতীয় সড়ক। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, একদম সুজিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা শুনে নেবো বিজেপির তরফ থেকে সম্বিত পাত্র, তিনি ঠিক কি বলছেন, কি কারণে এই ঘটনা। इस प्रकार से लोकतंत्र को बचाएंगे, रैली में आग लगाएंगे, साधारण लोगों के ऊपर अटैक करेंगे, बसेस जलाएंगे, पत्थरबाजी करेंगे, मौत की घाट लोगों को उतारेंगे। ये जो दृश्य आज हम टेलीविजन चैनल के माध्यम से बंगाल का देख रहे हैं, दिल दहक उठता है कि ममता जी, ये टीएमसी का फुल फॉर्म कभी कभी लगता है कि तालिबानी ममता कर्मो। किस प्रकार के कर्म हैं? সমিত পাত্রের বক্তব্য আমরা শুনলাম। সুজিত, আমরা দেখছি যে যেভাবে বিজেপির পক্ষ থেকে একদম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? নেতৃত্ব ঠিক পাল্টা অভিযোগই আনছে, কারণ তাদের একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুতর জখম হয়েছে, উপপ্রধান একজন গুরুতর জখম হয়েছে, যাদেরকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়েছে। এই যে আহত দেখতে পাচ্ছি তৃণমূলের অন্তত 7 জন, তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 2 জনকে কলকাতা পাঠানো হয়েছে। এই যে ঘটনা, তাদের সমর্থকও কিন্তু মার খেয়েছে, অর্থাৎ মারধর করেছে বিজেপি এক্ষেত্রে। আবার বিজেপির যে আহত হলদিয়ার একজন ভর্তি রয়েছে, দেখলাম বিজেপি সমর্থক কাঁথি মহকুমা হাসপাতালে, তাকে মারধর করেছে তৃণমূল। অর্থাৎ মার পাল্টা মার হয়েছে এবং ভাঙচুর পাল্টা ভাঙচুর হয়েছে, আগুন পাল্টা আগুন হয়েছে। এই যে পাল্টা ঘটনা, তার ফলে কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এখনো পর্যন্ত মোট কতজনকে আটক বা গ্রেফতার করা হলো? 7 জনকে আটক করা হয়েছে। পুলিশের কাছ থেকে যেটা জানতে পারছি, 7 জন বিজেপি সমর্থক আটক হয়েছে এবং তাদেরকে কাঁথি থানায় আনা হয়েছে। এই যে ঘটনা, যখন মারধর করছিল তারা, তাদেরকে আটক করেছে পুলিশ। পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এরই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম শিশির অধিকারীর সঙ্গে, তিনি কি বলেন শুনবো। এই কাঁথি শহর জীবনের খুব শান্তির জায়গা এবং খুব অতিথিপরায়ণ জায়গা। এই জায়গায় আজকে গুন্ডা আমদানি করে বাইরে বদমাইশদের নিয়েছে, এবার মাতাল বাহিনী দিয়ে যেভাবে আক্রমণ করেছেন, ধন্যবাদ যে ওরা ফিরে গেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, ওরা ফিরে গেছেন। কিন্তু
এখানকার মানুষ উত্তেজিত হলে হিতে বিপরীত হতো। যাই হোক, আমরা পলিটিক্যালি ওসব জিনিস দেখবো, কিভাবে মোকাবেলা করা যায় দেখবো। যে সভার আগে এত উত্তপ্ত পরিস্থিতি, যে সভার পরে সেই সভা থেকে কিন্তু রাজনৈতিক বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন লোকসভা ভোটে বাংলা থেকে এবার অন্তত 23টি আসনে জয়। এই স্বপ্ন পূরণে বিজেপির অস্ত্র মেরুকরণ। কাঁথির সভা থেকে আরো একবার বুঝিয়ে দিলেন অমিত শাহ। 19-এ দাঁড়িয়ে ডাক দিলেন 21-এ বাংলায় পরিবর্তনের। बंगाल के लिए चुनाव सोनार बांग्ला के निर्माण का चुनाव है, सोनार बांग्ला की कल्पना को सिद्ध करने का चुनाव। বাংলাদেশে ফের পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ। मई के अंत में लोकसभा का काउंटिंग होगा। सुबह 9 बजे काउंटिंग शुरू होगा। 10 बजे तक पहला राउंड, 11 बजे तक तीसरा राउंड, 12 बजे तक पांचवा राउंड, 1 बजे काउंटिंग खलास और 2 बजे ममता बनर्जी की सरकार समाप्त। 2019 में बंगाल में से लगभग 23 से ज्यादा सीटें जिताकर बंगाल में भी भाजपा सरकार बनाने की नींव डालनी। 2014 সালে দেশ জুড়ে ছিল মোদি ঝড়, কিন্তু বাংলায় বিজেপি জিতেছিল মাত্র 2টি আসন। সেই বাংলা থেকে এবার অন্তত 23টি আসনের স্বপ্ন দেখছে বিজেপি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সভা থেকে সেই লক্ষ্যের কথা মনে করিয়ে দেন অমিত শাহ। এও বুঝিয়ে দেন পাখির চোখ 19-এর ফলে ভর করে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে উৎখাত করা। কাঁথির জনসভা থেকে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে 23টি আসন জেতার লক্ষ্য স্থির করে দিলেন, তার উদ্দেশ্য একটাই, যত বেশি সংখ্যক আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপির ঘরে তুলতে হবে, যাতে পরবর্তী বিধানসভায় নিশ্চিন্তে পৌঁছতে পারে বিজেপি এই রাজ্যে। তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, চিটফান্ডের মতো ইস্যুতেও অমিত শাহ এদিন সরব হন। তবে মেরুকরণের রাজনীতিকেই যে বিজেপি প্রধান অস্ত্র করতে চায় তা দলের সর্বভারতীয় সভাপতির এদিনের বক্তব্যে স্পষ্ট বলে মত পর্যবেক্ষকদের একাংশের। मित्रों, वो घुसपैठ रोक सकते हैं क्या? घुसपैठ रोक सकते हैं? घुसपैठ ये उनकी वोट बैंक है, वो नहीं रोक सकते। मैं आपको गारंटी देने आया हूं, भाजपा को जिता दो। घुसपैठिए तो क्या, परिंदा भी पैर मारकर यहां नहीं आ सकेगा। एक एक घुसपैठियों को निकालने का काम। অমিত শাহের গলায় কখনো অনুপ্রবেশকারী, কখনো আবার শরণার্থী ইস্যু। পর্যবেক্ষকদের একাংশের মতে আসল লক্ষ্য ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের হাওয়া তোলা। हमारे शरणार्थी जो आए हैं, हिंदू है, सिख है, जैन है, उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? बंगाल में बोलिए जरा, मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जोर से बोलिए, मिलनी चाहिए ना मिलनी चाहिए? मोदी जी इनको नागरिकता देना चाहते हैं, सिटीजनशिप अमेंडमेंट बिल लेकर आए हैं। मैं ममता दी को पूछना चाहता हूं, राज्यसभा के अंदर अब सिटीजन अमेंडमेंट बिल का समर्थन करेगी या नहीं करेगी? मेरी बंगाल की जनता को जरा बता दो। बताना चाहिए नहीं बताना चाहिए भाई? जोर से बोलो, बताना चाहिए नहीं बताना चाहिए? घुसपैठिए आते हैं, उनका स्वागत है। ये रोहिंग्या चले आते हैं, उसका स्वागत है। और जो शरणार्थी अपना धर्म बचाने के लिए, अपने बहु बेटियों की इज्जत बचाने के लिए यहाँ आए, इसके लिए जगह नहीं है। বিজেপি এবার টার্গেট করেছে বাংলাকে। বারবার এ রাজ্যে এসে সভা করছেন দলের শীর্ষ নেতৃত্ব। আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। অমিত শাহের এদিনের সভার পর 2রা ফেব্রুয়ারি রাজ্যে নরেন্দ্র মোদী। সেদিন উত্তর 24 পরগনার ঠাকুরনগরে তার সভা। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অরূপ দত্ত এবং সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এই মোদী অমিত শাহ জুটিকে রুখতে বদ্ধপরিকর কংগ্রেসও। ইতিমধ্যেই হিন্দি বলায় তাই ধাক্কাও দিয়ে দিয়েছেন রাহুল। কারণ লোকসভার লড়াইয়ে মোদী যুগের গড় উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ এখন প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের মোকাবিলায় দুর্নীতির অভিযোগই অস্ত্র করছে বিজেপি। राहुल बाबा भी यहां घूमते हैं। मैं आपको बताने आया हूं, 10 साल तक यूपीए की सरकार थी, सोनिया मनमोहन की सरकार थी। उस वक्त सरकार में 2G थे, राहुल गांधी और सोनिया गांधी। कितने जी थे भाई? जरा जोर से बोलो। अब 2G थे तो भी 12 लाख करोड़ के घपले, घोटाले, भ्रष्टाचार किया। कितना करोड़ का किया? अगर अब तीसरा जी आ जाएगा तो कितना करोड़ का होगा भाई?
अब प्रियंका जी भी आ गई है। 2G के साथ तीसरा जी जोड़कर और भ्रष्टाचार करने की लंबे समय की योजना कांग्रेस ने बनाई है। বিরতির পর যে খবরের দিকে নজর রাখতে হবে, কারণ সামনে লোকসভা ভোট। এই মুহূর্তে প্রচারের উত্তাপ বাড়ছে, আর প্রচারে কিন্তু এক একটি রাজনৈতিক দল এক একটি ইস্যুকে হাতিয়ার করছে। তেমনই কিন্তু বিজেপি মনে হয় কোথাও একটা রাম মন্দিরটাকে ইস্যু করছে, কারণ কেন্দ্রীয় সরকারের কিছু পদক্ষেপ তো অন্তত তাই বলছে। ঠিকই, কারণ ভোটের মুখে ফের সেই রাম নামই আসছে। অযোধ্যায় সরকার অধিগৃহীত জমির যে অংশ নিয়ে বিতর্ক নেই, তা রাম জন্মভূমি ন্যাসকে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানালো মোদী সরকার। আর এটা কি কৌশলে মন্দির ইস্যু জিয়ে রাখার চেষ্টা? লোকসভা ভোটের আগে কি রাম মন্দির ইস্যুকেই আঁকড়ে ধরতে চাইছে বিজেপি? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, কারণ অযোধ্যায় সরকার অধিগৃহীত জমির যে অংশ নিয়ে বিতর্ক নেই এবং যে জমি অতিরিক্ত, তার রাম জন্মভূমি ন্যাসকে দিয়ে দিতে চায় মোদী সরকার। এ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে তারা আর্জিও জানায়। 1993 সালে অযোধ্যার জমি অধিগ্রহণ করে সরকার। সরকার অধিগৃহীত সেই 67 একর জমির উপরই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। কিন্তু মোদী সরকারের দাবি মাত্র 0.313 একর জমি নিয়ে বিতর্ক। তাদের আর্জি বিতর্কিত অংশ ছাড়া বাকি জমির উপর থেকে স্থিতাবস্থা তুলে নেওয়া হোক, তারপর ওই জমি রাম জন্মভূমি ন্যাসের হাতে তুলে দেওয়া হোক। বিশ্ব হিন্দু পরিষদের তৈরি রাম জন্মভূমি ন্যাস শুরু থেকেই মন্দির নির্মাণের পক্ষে। অযোধ্যা মামলা এখনো আইনি জটে আটকে থাকায় বেজায় যাবে বিজেপি। আরএসএস থেকে শিবসেনা সকলেরই প্রশ্ন, কেন 5 বছরে কিছু করতে পারল না মোদী সরকার? কেন এ নিয়ে অর্ডিন্যান্স আনা হচ্ছে না? এই প্রেক্ষাপটে মোদী সরকারের নতুন চাল, যাকে মাস্টার স্ট্রোক বলে দাবি করছেন বিজেপির নেতারা। কারণ সুপ্রিম কোর্টে অবিতর্কিত জমি ফেরানোর আর্জি করায় বার্তা দেওয়া গেল মোদী সরকার মন্দির বানাতেই চায়। আবার অযোধ্যা মামলায় দেরির জন্য কংগ্রেসকেও কাঠগড়ায় তোলার সুযোগ পাওয়া গেল। स्वागत योग्य है। हम अभिनंदन करते हैं केंद्र सरकार के इस निर्णय का। ये अपने आप में देश की आस्था का सम्मान है और वर्षों से चले आ रहे एक विवाद का पटाक्षेप भी है। कोर्ट में केस है, लेकिन 2003 के कॉन्स्टिट्यूशनल बेंच के जजमेंट के तहत ही आज सरकार ने एक बहुत अहम फैसला लिया है कि जो विवादित भूमि नहीं है, अविवादित है 67 एकड़ में, वो भूमि ओरिजिनल मालिक जो है उनको वापस किया जाए, ताकि वो अपना जो काम है वो कर सकेंगे। এদিনই সুপ্রিম কোর্টে অযোধ্যার মূল মামলা শুনানি ছিল, কিন্তু বিচারপতি এস.এ. বোবদে শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন, তাই শুনানি হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক কারণেই ভোটের আগে রাম মন্দির ইস্যুকে চাপিয়ে রাখতে স্থিতাবস্থা তোলার আর্জি জানালো মোদী সরকার। এমনটাই দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের। নিউজ 18 বাংলা। আর লোকসভার ভোটের আগেই দলবদল মৌসুম বেনজির নূরের আর তৃণমূলে গনি খান চৌধুরীর ভাগ্নিসে লোকসভা ভোটের মুখে এই ধাক্কা সামাল দেওয়াই প্রদেশ কংগ্রেসের কাছে এখন বড় চ্যালেঞ্জ। মালদায় প্রায় নিশ্চিত আসন হাতছাড়া হতে পারে তা বুঝে এবার পাল্টা আক্রমণে নেতৃত্ব। তাই মৌসুম যখন বলছেন রাজ্য বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতেই তার দলবদল, তখন সেই সিদ্ধান্তই বিজেপির হাত শক্ত করবে বলে পাল্টা ঘোষণা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। 2019-এর যে নির্বাচনটা আমরা দেখতে পাচ্ছি, বিজেপির একটা অশুভ দৃষ্টি মালদার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি হয়ে উঠেছে, এবং সেটার জন্যে মুখ্যমন্ত্রী যথেষ্ট অ্যাগ্রেসিভলি ফাইট করছেন। আমি চেয়েছিলাম যাতে বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেসের সঙ্গে একটা তৃণমূলের জোট হয় পশ্চিমবঙ্গে, কারণ কি বিজেপিকে যদি আটকাতে হয় সবাইকে এক জায়গায় হতে হবে। কংগ্রেস সেই জোটটাকে সাপোর্ট করছে না, প্রদেশ কংগ্রেস বিশেষ করে সেই জোটটাকে সাপোর্ট করছে না। আমি মনে করলাম যে এটাকে বিজেপিকে মদত করে দেওয়া হচ্ছে। তৃণমূলে যোগ দিয়ে সোমবার একথাই জানান গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর, আর একেই কটাক্ষ করল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তাদের বক্তব্যই বুঝিয়ে দিল মৌসমের মতো হেভিওয়েট নেতা দল ছাড়ায় মালদায় তাদের পায়ের তলার মাটি সরছে। इससे अमित शाह की जो राजनीतिक उद्देश्य था, जब उन्होंने मालदा में जो सभा किया कि मालदा में कांग्रेस कमजोर हो, टीएमसी ने आज उनके ही सपने को साकार कर दिया। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তার দল ছাড়া নিয়ে জল্পনা, কিন্তু দলের কাউকে কিছু না জানিয়ে তৃণমূলে যোগ দেওয়াকে যে তারা ভালোভাবে নেয়নি তাও বুঝিয়ে দিলেন সোমেন মিত্ররা। তিনি দলের সাথে বেইমানি করলেন,
কারণ তিনি দলকে বলে যেতে পারতেন শি ইজ অ্যাডাল্ট এনাফ। উনি এটা বিজেপিকে জেতার সুবর্ণ সুযোগ করে দিলেন। লোকসভা ভোটের মুখে গনি খান চৌধুরীর দুর্গেই কংগ্রেসে ফাটল। উত্তর মালদার দুবারের সাংসদের এই দলবদল তাই রাজ্য কংগ্রেসের কাছে বড় ধাক্কা। রাহুল গান্ধীর টিমের অন্যতম সদস্যকে এবার কিভাবে মোকাবিলা করবেন তা বুঝে উঠতে পারছে না দৃশ্যত দিশেহারা প্রদেশ নেতৃত্ব। নিউজ 18 বাংলা। আর তৃণমূলে যোগ দেওয়ার পর ঘরে ফিরলেন গনি খান চৌধুরীর ভাগ্নি। তাকে ঘিরে মালদা স্টেশনে উচ্ছ্বাসে ফেটে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপির পাল্টা সভার আগে দল যে আরো চাঙ্গা হলো তা বুঝিয়ে দিলেন জেলা নেতৃত্ব। দুপুর থেকেই মালদা টাউন স্টেশন অপেক্ষায় ছিল। দুপুর 1:30টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনে ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকরা। নেত্রীর নেতৃত্বে 2টো সিটি আমরা জিতবো এবং 42টা সিটি আমরা তৃণমূলের জিতবো। স্টেশন থেকে বেরিয়ে হুটখোলা গাড়িতে শুরু হলো শহর পরিক্রমা, সঙ্গে তৃণমূল নেতা কর্মীরা। তাকে ঘিরে কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। একদিকে চলল ব্যান্ড পার্টি, অন্যদিকে চলল বাজি পোড়ানো। একসময় কংগ্রেসের মিছিলে ধরা পড়তো এই ছবি, এখন তা তৃণমূলের ব্যানারে। মিছিল পৌঁছল সুকান্ত মোড়ে তৃণমূল কার্যালয়। সেখানে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মৌসুম বেনজির। এরপর ফের হুটখোলা গাড়িতে কোতোয়ালির দিকে রওনা। দুপুর 3টায় কোতোয়ালিতে পৌঁছে গনি খান চৌধুরীর মাজারে তাকে শ্রদ্ধা জানালেন, সঙ্গে অন্যান্য নেতা বিধায়করাও। সবকিছুর মধ্যে একটা কথা বুঝিয়ে দিতে ভুললেন না, বিজেপি মালদায় কামড় বসাতে চাইলেও তা সহজ হবে না। কিছুদিন আগেও অমিত শাহ একটা র্যালি করে গেছে এবং তারা মালদাকে টার্গেট করেছে। তো মালদার মানুষ যাতে আমরা এক হতে পারি বিজেপির বিরুদ্ধে, সেই জন্য আমি দিদিকে জয়েন করেছি। একা নন, ভবিষ্যতে তার হাত ধরে কংগ্রেস ভেঙে যে তৃণমূলে আরো অনেকেই যোগ দেবেন তেমন ইঙ্গিতও দিলেন উত্তর মালদার সাংসদ। কংগ্রেসের প্রচুর নেতৃত্বদের সঙ্গে আমি বসেছি এবং তাদেরও এটা সিদ্ধান্ত কি দিদির হাত শক্ত করে ধরা দরকার আছে মালদার উন্নয়ন। বুধবার তারই কেন্দ্র উত্তর মালদার শাহাপুর বাইপাসে বিজেপির পাল্টা তৃণমূলের সভা। প্রায় 1.5 লক্ষ মানুষের জমায়েত হবে বলে আগেই জানিয়ে দেয় তৃণমূল। সেই পালে হাওয়া যে আরো জোরালো হলো তা মৌসুমকে ঘিরে এদিনের উচ্ছ্বাস থেকেই স্পষ্ট। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।